এই সরকার আজকে মাত্র 6 মাস পার করে নাই, তার মধ্যেই সে মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আগামী 7 দিনের মধ্যে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা আমরা দেখতে চাই। যদি এই পুলিশের বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নেয়, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাইলে আমরা এই সিদ্ধান্তে আসতে বাধ্য হব যে জনাব স্বরাষ্ট্রমন্ত্রী তার পুলিশকে এটা করার জন্য আসলে অনুমতি দিচ্ছে, সম্মতি দিচ্ছে। তাইলে আমরা এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আসলে চাইব না। আমরা এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আসলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা মানব না। আসলে আমার গোজ জবান আমার জানের বিনিময়ে অর্জন করা, আমার জবান বন্ধ করার জন্য আমি কাউকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশে থাকার জন্য দিব না। আজকে আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির কাছে আমরা অনুরোধ করতে চাই যে তারা যেন সবার জায়গা থেকে সোচ্চার হয়, তারা যেন আসলে বিএনপিকে এটা বুঝিয়ে দেয়, সরকারকে এটা বুঝিয়ে দেয় যে এই পথে যদি তারা চলতে চায় তাহলে আসলে বাংলাদেশে তাদের পক্ষে এই চলা সম্ভব হবে না। ব্যতিক্রমী ঘটনা যে একটা দল নিজেদের আলাপ আলোচনা করে, নিজেদের লোকদের সাথে আলাপ আলোচনা করে কেমন একটা আইন হইলে ভালো হয় সেরকমের একটা আইনের খসড়া তারা নিজেরা তৈরি করছে, করে এটা আসলে সংসদের স্পিকারের কাছে জমা দিতে চাইছে। আজকে এটা জমা দিতে পারার কথা ছিল, এবং জমা দিলে হয়তো যে আসলে আন্দোলনের একটা নতুন ধরন, রাজনীতিতে একটা নতুন ধরন আসতো, যে কেবলমাত্র মানি না, এইটা মানি না ওইটা মানি না এরকম কথা না, এরকম চাই, এরকম আইন চাই। এই যে সংস্কারের পরের যে রাজনীতি, বাংলাদেশে যে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্তের যে আলাপ, সংগঠনগুলির যে আসলে নতুন ধরনের আসলে দায়িত্ব নিয়ে কথা বলার কথা, যে আমরা এইটা চাই, এইভাবে এটা হইতে পারে, তোমরা এটা আলাপ আলোচনা করে এটা দেখো, এই আইনটা তোমরা পাশ করে দাও। এই যে আসলে এক ধরনের গণতান্ত্রিক সংস্কৃতির ক্ষেত্রে, রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আজকে একটা নতুন শুভ সূচনা হইতে পারত। আমরা জানি না এই বিএনপি সরকার কেন আসলে এটার বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। আমরা দেখি যে আসলে যে কথাটা এইখানে খুব বেশি বলার কিছু নাই, অনেকেই বলছে, কিন্তু তাও আমি খুব সংক্ষেপে একটা কথা বলি। বাংলাদেশের যে সম্পদ পাচার হয়েছে এটা তো অস্বীকার করা। এই অভ্যুত্থানের পরে কমিশন করা হয়েছে, কমিশন হিসাব করে আসলে হিসাব দিছে, শ্বেতপত্র আসছে যে কত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে আসলে পাচার হয়েছে। বাংলাদেশের এই টাকা ফেরত আনতে হবে, এইটা নিয়েও কোনো সন্দেহ নাই। এইটা তো এই সরকারের প্রধানমন্ত্রীও বলতেছেন, এবং এই সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার সাথে চুক্তি করছে যাতে এই টাকাটা ফেরত আনা যায়। তাইলে এইখানে আন্দোলনের নতুন কি জায়গাটা আছে? আন্দোলনের একটা, এই আইনটার একটা নতুন চাওয়া আছে। যদি আসলে ধরেন আপনি পাচার হওয়ার পথ খোলা রাখেন, আর সরকার পরিবর্তন হওয়ার পরে এসে বলেন যে এই সরকার এত টাকা পাচার করছে, এটা ফেরত আনার জন্য এত টাকা আমরা খরচ করছি, এত টাকা আদায় করছি, কিন্তু আবার এই টাকা যদি পাচার হয় কিংবা এই পাচারকারীদের পকেটেই আবার এই টাকা যায়, তাহলে এই টাকা ফেরত আইনে তো কোনো লাভ নাই, এই টাকা ফেরত আনার পেছনে আরও খরচ। তাইলে এই আইনটার মধ্যে চাওয়া হয়েছিল যে এই যে টাকা তুমি ফেরত আনবা, এই টাকা ফেরত আইনে আসলে তুমি একটা স্বাধীন সংস্থা করো, করে আসলে যাদের টাকা তোমার এই লুটেরারা চুরি করছে, ব্যাংক মালিকরা চুরি করছে, আমলারা চুরি করছে, রাজনৈতিক দলের নেতারা চুরি করছে, ব্যবসার নামে আসলে মাফিয়ারা চুরি করছে, তাদের কাছ থেকে টাকা আইনে যাদের টাকা, তাদেরকে তুমি আসলে সহজ শর্তে পুঁজি দাও। তাইলে বাংলাদেশ আসলে আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বের হয়ে আসবে, বাংলাদেশের একটা অবস্থার উন্নয়ন ঘটবে, বাংলাদেশের একটা পরিবর্তন ঘটবে। এই আইনটার বিশেষত্বের জায়গা হচ্ছে এই যে কেবলমাত্র টাকাটা পাচার করার টাকাটা ফেরত আনা না, পাচার করা টাকাটা ফেরত আইনে পাচারের পথটা স্থায়ীভাবে বন্ধ করে সাধারণ মানুষের কাছে এই টাকাটা ফেরত দেয়, এবং তাদেরকে এটা তারা ঋণ হিসেবে চাইতেছে, তারা এটা রিলিফ হিসেবেও চায় নাই, কেউ কার্ড চায় নাই। এই আইন যারা চাইছে তারা বলে নাই যে পাচার কার্ড করে দাও, এই টাকা আইনে আমার ফেরত দিয়ে দাও। তারা বলছে এই টাকা আমার দাও, পুঁজি হিসাবে দাও, আমার অবস্থার পরিবর্তন হওয়ার পরে তোমার এই টাকা আমরা ফেরত দিয়ে দেবো, তুমি আরেকজনকে দেবে। তার মানে এরকম একটা ফান্ড তুমি তৈরি করো যেটা দিয়ে আসলে আমাদের দেশের বেকার সমস্যার, আমাদের গরিব মানুষদের আসলে চলার অবস্থাটার একটা পরিবর্তন করা যায়। কেন এই কথাটা বলতে হয়েছে? আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকে এইবার অভ্যুত্থানের পরে লুটপাটটা কোন দিক থেকে হয় বেশি? সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকের মাধ্যমে। ইসলামী ব্যাংক একটা ব্যাংক, শুধুমাত্র এই ব্যাংকের মাধ্যমে 1,14,000 কোটি টাকা
শুধুমাত্র এই ব্যাংকের মাধ্যমে পাচার হয়েছে বলে ওইখানকার ব্যাংকের কর্মচারীরা সেইটার বিরুদ্ধে আন্দোলন করছে এবং আমাদের কাছে আসছে তা আইসে বলছে যে ইসলামী ব্যাংকের এই যে আমাদের কাছে হিসাব 1,14,000 কোটি টাকা কেবল ইসলামী ব্যাংকের ভেতর দিয়ে পাচার হয়েছে। তার মানে এইরকম যে ব্যাংকগুলিকে ব্যবহার করছে পাচারের জন্য। ব্যাংকের পাচারের পদ্ধতিটা কি? পাচারের পদ্ধতি হচ্ছে আইন। আপনি বাংলাদেশে 60টার উপরে প্রাইভেট ব্যাংক বানানো হয়েছে। প্রাইভেট ব্যাংকের মালিকরা এখন 9 বছর ধরে মালিক থাকতে পারে, এক পরিবার থেকে 4 জন মালিক থাকতে পারে। এই আইনগুলি পরিবর্তন করে এরকম আইন বানাইছে। তারপরে কি আইন করছে? আমরা কেন এই টাকা চাই? বলছে প্রাইভেট ব্যাংকে আসলে কাদের টাকা রাখতে হবে? তারা তাদের গ্রাহক করতে পারবে। সরকারের হাসিনার আমলে আইন করছে সরকারি যে ফান্ড আছে, আধা সরকারি যে ফান্ড আছে, সেই ফান্ডের টাকা প্রাইভেট প্রাইভেট ব্যাংকে যাতে রাখতে হয় তার জন্য আইন করতে বলছে। এবং মালিকদের সাথে, ব্যাংক মালিকদের সাথে যোগ সাজস করে সরকারি টাকা, মানে যেটা মানুষের টাকা, আধা সরকারি টাকা যেটা আসলে মানুষের টাকা, এই টাকা নিয়ে এই ব্যাংকগুলিতে রাখা হয়েছে। রাখার পরে কি হয়েছে? চোরে চোরে বেওয়ালা হয়েছে। আমার ব্যাংকের মালিক আপনার ব্যাংক থেকে টাকা লোন নিছে, আপনার ব্যাংকের মালিক আমার কাছ থেকে টাকা লোন নিছে, নিয়ে আজকে বাংলাদেশে 6 লক্ষ কোটি টাকার উপরে, এইবারের হিসাব 6 লক্ষ কোটি টাকার উপরে হচ্ছে ঋণ খেলাপি। যারা টাকা নিছে তারা টাকা ফেরত দেয় না, তাদেরকে দেশে পাওয়া যায় না, তারা দেশে নাই। তো তোমরা ঋণ নিয়ে 6 লক্ষ কোটি টাকা মাইরে দিতে পারবা? আমাদের লোকজন ঋণ চাইতেছে, পাচার করার টাকা ফেরত আয় না, সেইটার কথা বলবে, সেই দাবিটা সংসদে শহীদ মিনারে দাঁড়ায় বলবে জায়গা জমির অনুমতি নেওয়া হয়েছে জায়গার মালিকের কাছ থেকে। তুমি বাংলাদেশে আজকে অভ্যুত্থানের পরে এসে বলছো যে এই সমাবেশ তুমি করতে পারবা না। তাইলে এই যে আমার মৌলিক অধিকার, সমাবেশ করার অধিকার, সংগঠন করার অধিকার, গণতান্ত্রিক দাবি করার অধিকার, আমি চোরের বিরুদ্ধে যে নাসির যেটা বলছিল যে চোরকে চোর বলার অধিকার, এই অধিকারগুলি আজকে তারা বন্ধ করে দিতে যাচ্ছে। এর ভেতর দিয়ে কী বোঝা যায়? যে সরকার পাচারকারীদের পক্ষ নিছে, পাচারকারী এবং লুটপাটকারীদের পক্ষ নিয়ে সেইখানকার বেকার এবং গরিব মানুষদের যে সে কেবলমাত্র কণ্ঠরোধ করছে এরকম না, বেকার এবং গরিব মানুষটা যে তার অধিকার চাইছে, এই পাচারের টাকা ফেরত আনার জন্য যে সে আসলে আন্দোলন গড়ে তুলতেছে, তার যে আসলে পথ বাইর করে দিতেছে, এটাকে সে বন্ধ করতে চাইছে। তাইলে এই সরকারের এই যে কার্যকলাপ, এইটা কি আসলে অভ্যুত্থানের সরকারের সাথে যাবে? সংস্কারের আলাপের সাথে যাবে? তার 31 দফার সাথে যাবে? তার জুলাই জাতীয় সনদ যে বলে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, এইটার সাথে যাবে? সে যে বলে আসলে সংসদে সংশোধন করার জন্য যে সংসদীয় কমিটি করছে, সেই কমিটির আকাঙ্ক্ষার সাথে যাবে? এই সরকার আজকে মাত্র 6 মাস পার করে নাই, তার মধ্যেই সে মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নিছে। সে মানুষের কথা বলার অধিকারের বিরুদ্ধে অবস্থান নিছে, পাচারকারীদের বিরুদ্ধে দাঁড়ানোর বিরুদ্ধে অবস্থান নিয়ে পাচারকারীদের পক্ষ নিছে, লুটপাটকারীদের পক্ষ নিছে। তাহলে এই যে অবস্থা, এই অবস্থাটা আসলে বাংলাদেশে চলতে পারে না। আমরা আজকে পর্যন্ত আমরাই চাই এই সরকার আগামী 5 বছর শাসন করুক। আমরা এই সরকারকে আসলে এখনো পর্যন্ত বাধা দিতে চাই না, কিন্তু সরকার এসে আসলে তাকে যেন আসলে উচ্ছেদ করা হয়, তাকে যেন আসলে মানুষ তারপরে বলে যে তোমারে দিয়ে আসলে চলবে না, সেই কথা বলাতে আসলে মানুষকে বাধ্য করতেছে। এক হচ্ছে আমরা জানি না, পুলিশের কাছ থেকে আমরা চিঠি পাইছি, আমাদের সরকার এখনো পর্যন্ত বলে নাই। আমরা মনে করি যদি কোনো অতি উৎসাহী পুলিশ তার নিজের জায়গা থেকে বাড়াবাড়ি করে এটা বন্ধ করে থাকে, তাইলে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব যে এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগামী 7 দিনের মধ্যে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা আমরা দেখতে চাই। যদি এই পুলিশের বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নেয়, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাইলে আমরা এই সিদ্ধান্তে আসতে বাধ্য হব যে জনাব স্বরাষ্ট্রমন্ত্রী তার পুলিশকে এটা করার জন্য আসলে অনুমতি দিছে, সম্মতি দিছে। তাইলে আমরা এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আসলে চাইব না। আমরা এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আসলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা মানব না। আসলে আমার গোজ জবান আমার জানের বিনিময়ে অর্জন করা, আমার জবান বন্ধ করার জন্য আমি কাউকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশে থাকার জন্য দিব না, এটা পরিষ্কার। আজকে আমাদের দাবি, এই পুলিশ যদি বাড়াবাড়ি করে থাকে তাহলে তদন্ত করে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর যদি এটার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী হয়, তাহলে এই স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে দাঁড়াইছে, এই স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা 7 দিন পরে তার পদত্যাগের জন্য আসলে আমরা বাধ্য হব।
যদি এটা না হয় আমরা 7 দিন পরে তার পদত্যাগ চাইতে বাধ্য হব। 2 নাম্বার, আমরা এখান থেকে কোনো সমাবেশ করে কিচ্ছু করতে চাই না। সমাবেশ থেকে আমাদের একটা ব্যাপার ছিল যে আমরা এখানে সমাবেশ করব, তাদেরকে এখানে রাইখে আমরা সংসদে যাব, গিয়ে খসড়াটা জমা দিয়ে এসে জনগণকে বলবো যে এই যে দেখেন আপনাদের খসড়া আমরা জমা দিয়ে আসছি, এই যে এটা তারা রিসিভ করছে, এই যে কপি, আপনারা এবার বাড়িতে যান, আশা করি সংসদ আপনাদের আইনটা নিয়ে আলাপ আলোচনা করবে। এইটুকু ছিল আজকের পরিকল্পনা। তো এইটা তারা মানুষদেরকে আসতে দেয় না। আমরা এখনও আগামী 27 তারিখে সংসদ বসবে, আমরা 28 তারিখে তারপরেও এই স্পিকারের কাছে এই আইনের খসড়াটা জমা দেওয়ার সিদ্ধান্ত আমরা আজকে পুনর্ব্যক্ত করতেছি। আমরা আগামী 28 তারিখ সকালে এই খসড়াটা নিয়ে আমাদের প্রতিনিধিরা স্পিকারের সাথে দেখা করতে যাবে। আমরা আশা করি মাননীয় স্পিকার, উনি কোনো দলের লোক না, উনি কোনো অংশের লোক না। স্পিকার যখন হয় তখন তিনি আসলে সকল দলের ঊর্ধ্বে ওঠেন। রাষ্ট্রপতি যেরকম দলের ঊর্ধ্বে ওঠেন, স্পিকারও আসলে দলের ঊর্ধ্বে ওঠেন। আমরা আশা করব আগামী 28 তারিখ স্পিকার এই আইনটা গ্রহণ করার জন্য নিজে উপস্থিত থাকবেন এবং আমাদের প্রতিনিধিদের কাছ থেকে এই আইনের খসড়াটা গ্রহণ করবেন। আমরা ঘোষণা করতেছি আগামী 28 তারিখে সংসদে গিয়ে আমাদের প্রতিনিধিরা এই খসড়া জমা দিয়ে আসবে। 3 নম্বর যেটা আমরা বলতে চাই, এই যে আজকে সভা সমাবেশের উপরে আমাদের বাধাটা আসলো, বাংলাদেশে যে কলঙ্ক, তারা আসলে এত সব জীবনের বিনিময়ে যে বাংলাদেশ নতুন করে আমরা আসলে অর্জন করছি মনে করছিলাম, সে বাংলাদেশকে যে আসলে তারা পুরানো পথে, হাসিনার পথে নিয়ে গেল, এই রকম যে কলঙ্কিত করলো, এইটার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রেস কনফারেন্স করতেছি। তাৎক্ষণিকভাবে আমাদের দুইটা রাজনৈতিক দলের বন্ধু আসছে। আমরা মনে করি বাংলাদেশে প্রায় সমস্ত রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকারের চর্চার পক্ষে। আমরা এই সংবাদ সম্মেলন থেকে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ব্যক্তি গ্রুপ, সমস্ত সংগঠন এবং ব্যক্তিদের কাছে আমরা আহ্বান রাখতে চাই যে এই যে কালো অধ্যায়টা আসলে আজকে সূচনা হয়েছে, এইটার বিরুদ্ধে যেন তারা আসলে তার জায়গা থেকে সোচ্চার হয়। বাংলাদেশে যেন আসলে এই রকমের চর্চা করার সাহস আর কোনো স্বৈরতন্ত্র, আমরা যেরকম হাসিনাকে বিদায় করার সময় আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা বলছিল যে হাসিনাকে যাইতে হবে এবং এইখান থেকে স্বৈরতন্ত্রকে নির্মূল করতে হবে, এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে বাংলাদেশে আর কেউ হাসিনা হয়ে না উঠতে পারে। আজকের দিনে তারা হাসিনা হয়ে ওঠার পথে ওই সিঁড়িতে পা রাখছে। আজকে আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির কাছে আমরা অনুরোধ করতে চাই যে তারা যেন সবার জায়গা থেকে সোচ্চার হয়, তারা যেন আসলে বিএনপিকে এটা বুঝিয়ে দেয়, সরকারকে এটা বুঝিয়ে দেয় যে এই পথে যদি তারা চলতে চায় তাহলে আসলে বাংলাদেশে তাদের পক্ষে এই চলা সম্ভব হবে না। এটা আমরা কেউ মেনে নেব না। সম্মিলিতভাবেই আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য যারা কাজ করি তারা সম্মিলিতভাবে এটা প্রতিরোধ করব। আমাদের যার মধ্যে রাজনৈতিক মতাদর্শিক বিশ্বাসের যে পার্থক্যই থাকুক, আমরা কোনো একটা রাজনীতি চর্চা করার ক্ষেত্রে, কারো মৌলিক অধিকার চর্চা করার ক্ষেত্রে, গণতান্ত্রিক অধিকার চর্চা করার ক্ষেত্রে যদি আসলে রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক খড়গ নেমে আসে, তাহলে সেই খড়গ আমরা যার অবস্থান বজায় রেখেই প্রতিরোধ করব, প্রতিহত করব, এই আশা ব্যক্ত করতেছি এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বিষয়ে আসলে মুখ খোলার জন্যে এবং প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান করে